221B হ্যারিসন রোড থেকে বলছি। না না, হ্যারিসন রোড থেকে আমি বলছি না, তবে সুমিতদার প্রত্যেদার থেকে একটা ছোট বার্তা আছে তোমাদের জন্য। চলো দেখে নাও যাক। হ্যারিসন রোডের নতুন চ্যানেল ভূত প্রেত, তার লিংক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই একবার ঘুরে এসো তাদের চ্যানেল থেকে। তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ তোমরা শুনবে শঙ্কর চক্রবর্তীর লেখা বাচ্চা ও কুকুর দেখতে পায়। শঙ্কর চক্রবর্তী, জন্ম নদিয়ার নবদ্বীপে। কম্পিউটার সায়েন্সে বিএসসি করছেন তিনি নদিয়ার বিদ্যাসাগর কলেজ থেকে। তার লেখা বহু গল্পের মধ্যে আজ তোমরা শুনবে বাচ্চা ও কুকুর দেখতে পায়। গল্পের পোস্টার ডিজাইন শঙ্খদা, গল্প পাঠে সৌমেনদা, ইরাবতীতি, আর্য এবং আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, শঙ্কর চক্রবর্তীর লেখা বাচ্চা ও কুকুর দেখতে পায়। কলকাতার মতন শহরে থাকার হোটেল খোঁজা খুবই অসম্ভব। তাও নিজের চেনাশোনার মধ্যে থাকার জায়গাটা পাওয়া গেছে বটে, তবে শহরের আস্তরণ এখানে অনেকটাই কম। সে যাকে ভালোই হয়েছে। নীলিমা ও আকাশ চৌধুরী, তাদের ভাইপো রাহুল ও শিনু, এটি কুকুর, তাদেরকে নিয়ে এসছে এখানে। অর্থনৈতিক পরিস্থিতি তাদের যথেষ্ট বলিষ্ঠ। তাদের ঠিক কী উপায়ে এত অর্থ উপার্জন হয় সেটা বোঝা দেয়। তবে তাদের পৈতৃক সম্পত্তি ও ব্যবসার সংখ্যা নাকি অনেক। রাহুল নিজের কাকা কাকিকে খুব ভালোবাসে। বাবা মা সময় পায় না তাকে নিয়ে ঘুরে বেড়াতে। 3 মাস হয়ে গেল তারা বাইরে কোথায় যেন কাজে ব্যস্ত, তাই তাদের সঙ্গে এসছে এখানে কদিন থাকবে বলে। কুকুরটা তার খুব প্রিয়, তবে মাঝে মাঝে এত জ্বালাতন করে যে রাহুলের মনে হয় যে ওকে বাইরে ফেলে আসে। কাকি, মাকে বলে দিয়েছ যে আমরা পৌঁছে গেছি? রাহুল বিছানায় বসে কুকুরটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, তোর মায়ের কথা আর বলিস না, কতবার ফোন করলাম ধরলই না। দিদি যে কবে এই কাজ পাগল ভাবধারা ছাড়বে কে জানে। কাকির কথা শুনে 7 বছরের রাহুল খেলতে লাগলো বাদামি শিনুর সাথে। আগের কুকুরটা তাদের মারা গেছে। আগের বছর শিনুকে সে জন্মদিনে উপহার পেয়েছে বাবার থেকে। বিকেল গড়িয়ে আসছে। সে ভাবল শিনুকে নিয়ে একবার পাশের পার্কটায় ঘুরে আসবে। রাহুল, বলছি তোর স্কুলে অসুবিধা হবে না তো? এখানে ঘুরতে এসে তো তোর অনেক দিনের স্কুল কামাই হচ্ছে। রাতের খাবার খেতে খেতে আকাশ বলল, ভাইপোকে সে নিজের থেকেও অধিক ভালোবাসে, অপর দিক থেকেও সমান। না না কাকাই, কোনো অসুবিধা হবে না, আমি ম্যামকে বলে এসেছি। রাহুলের প্রিয় বিরিয়ানি করেছে আজ নীলিমা নিজে হাতে। বাবা মা ছেলেটাকে সময় দিতে পারে না, তাই মানসিক একাকিত্বে ভুগছিল সে। বয়সটা তো ওর এখন আনন্দ করে বেড়ানোর, কিন্তু সেখানে ও এখন আর একটু দি রাহুল। না না কাকি, আর পারবো না, পেটটা খুব ভরে গেছে, আর আর দাঁত দিও না কাকি। তুমি বরঞ্চ শিনুকে দাও, ও খাবে, শিনুকে দাও, হ্যাঁ দাও। কথাটা শোনা মাত্রই কুকুরটাকে লেজ নাড়তে দেখা গেল। খাওয়া শেষ করে আকাশ ভাইপো ও শিনুকে নিয়ে ঘরে চলে এলো। রাত্রে তাড়াতাড়ি শোয়া তাদের অভ্যেস। বাসনপত্র গুছিয়ে এসে নীলিমা যখন ঘরে ঢুকছে তখন 3 জনেই গভীর নিদ্রায় মগ্ন। সে এক গাল অম্লান হাসল, তবে
আজকেও কথাটা বলা হলো না তার, কাজটাও হয়নি। যাই হোক, কালকে না হয় হবে। যদিও ব্যবসার কথা আলোচনা করা প্রয়োজন, সারাদিনে তো সময়ই হয়ে ওঠে না। আকাশকে জড়িয়ে শুয়ে আছে রাহুল ও পায়ে জড়িয়ে আছে শিনু। তাদের পাশে গিয়ে নীলিমাও শুয়ে পড়ল। গরমটা এখানে সত্যিই বেশি। আকাশ, আকাশ ওঠো। স্ত্রীর আর্তনাদে হুড়মুড়িয়ে উঠে বসল সে। নীলিমার সারা শরীরে আতঙ্কের উপস্থিতি। কি হয়েছে? আকাশ চেঁচিয়ে উঠল। সামনে হাত বাড়িয়ে ঘরের কোণার দিকে দেখাতে লাগলো সে। ওই দেখো, রাহুল আর শিনু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ডাকার চেষ্টা করছি কিন্তু উঠছে না। আকাশ বিছানা ছেড়ে ছুটে গেল দুজনের দিকে। জলের ছিটা দিতেও তারা উঠছে না, ধাক্কা দিয়েও কোনো লাভ হচ্ছে না। বিছানায় দুজনকে শুয়ে দিল সে। নীলিমা দু হাত জোর করে বুকের মাঝে চেপে চোখ বন্ধ করে কিছু একটা বলে চলেছে। ধীরে ধীরে প্রথমে শিনু আর তারপর রাহুল চোখ খুলল। জ্ঞান ফিরতেই তারা যেন আতঙ্কে সজাগ হয়ে উঠল। রাহুলের সারা শরীর ঘামে ভরে যাচ্ছে। শিনুর চোখও ভয়ে জল জল করছে। কাকি, কাকা, মাকে মাকে দেখলাম মনে হলো, জানো না? না না, মানে একটা একটা কালো রঙের কি একটা আমাকে আর শিনুকে মারতে চেষ্টা করছিল। মা মা যেন আমাদের বাঁচালো। তবে তবে কালো মূর্তিটা আমাদেরকে অনেক আঘাত করেছে। কাকি, 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 এখান থেকে চলো কাকি। মা মা ওকে বলেছে এখানে না থাকতে, পালাতে বলেছে এখান থেকে। কাকা, কাকা এখানে থাকো না কাকা, কাকা, কাকা এখানে থাকো না, ওদের মেরে ফেলবে কাকা। রাহুলের ভয়ার্ত দৃষ্টি দুজনের দিকে তাকিয়ে রইল। রাহুলের গায়ে অনেক আঁচড়ের দাগ। শিনুর বাঁ চোখের উপরেও একটা গভীর ক্ষত। নীলিমা আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আকাশের চোখেও যেন রীতিমতো ভয় দেখা দিচ্ছে। দুজনের গা ভালো করে ধুয়ে সেখানে মলম লাগিয়ে শুইয়ে দিয়েছে নীলিমা। দেখো, আমার মনে হয় না তেমন কিছু। দুজনেই হয়তো স্বপ্ন দেখে ভয় পেয়েছে, আর কিছু নয়। গায়ের ওই ক্ষতগুলো কি করে এলো তাহলে? আরে আস্তে 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 কথা বলো। সেটাও একটা কথা বটে। কুকুরটা আর ও এক স্বপ্ন দেখেছে, এটা কি রূপে সম্ভব? নীলিমা উঠে দরজা আলতো করে সরিয়ে বারবার দেখছে দুজনকে। ওরা এখন শুয়ে আছে, যদিও কুকুরটা কয়েকবার নড়ছে। নিজের স্বামীর কাছে সরে এসে সে বলল, কি করবে তাহলে? আকাশ কোনো উত্তর দেয় না। তার দাঁতের শাড়ি তার ঠোঁটকে আঘাত করছে ক্রমাগত। সে কিছু বলতে যাবে, এমন সময় যেন হুঙ্কার দিয়ে ওঠে কেউ পাশের ঘর থেকে। দরজা খুলতেই তারা দেখে শিনুর চোখ লাল। জানলার পাশের চেয়ারটার উদ্দেশ্যে সে ক্রোধে হুঙ্কার দিয়ে উঠছে। দুজনকে এক অচেনা ভয়ে জাপটে ধরতে লাগলো। রাহুলও এতক্ষণে উঠে বসেছে। তার অবস্থা বাকি দুজনের মতোই। আকাশ শিনুকে চুপ করানোর চেষ্টা করলো, কিন্তু না, সে চিৎকার করেই চলেছে। ঠিক যেন চেয়ারে অশুভ কেউ বসে আছে এবং সে শুধু কুকুরটাকেই দেখা দিচ্ছে। চেয়ারটাকে সরিয়েও কিছু লাভ হচ্ছে না। রাহুল অনেকবার তার গায়ে হাত বোলাতে সে শেষমেশ শান্ত হলো। চেয়ারটার দিকে আর তাকাচ্ছে না শিনু। তাকে একবার পার্কে নিয়ে যেতে হবে বিকেল হলে। আকাশের কপালে এখন আতঙ্কের ছায়া। এ কি হচ্ছে তাদের সাথে? আমার মনে হয় এ বাড়ি আমাদের ছেড়ে দেওয়া উচিত। তোমার বন্ধুর এ বাড়ি মোটেও সুবিধের নয়। আমরা হোটেলে গিয়ে উঠব।
চলো আমরা ছেড়ে দিই। নীলিমা, নীলিমা, আরে তুমি কি পাগল হয়ে গেলে? এখান থেকে আমাদের ব্যবসার কাজ করতে কতটা সুবিধা হয় তুমি জানো না? আর ওই কাজটাও তো করতে হবে। হোটেলে উঠলে অনেক অসুবিধা আছে। নীলিমা আকাশের কথা উচিত বুঝে দমে গেল। তবে এই ঘরে থাকতে তার শরীর শিউরে ওঠে। যদিও আজকে রাতের পর থাকতে হবে না এখানে আর। গোটা বাড়ির এই ঘরটা যেন কেমন একটা, ঢুকলেই গা শিউরে ওঠে। আজ থেকে ওই দুজনকে নিজেদের ঘরে নিয়ে শোবে ওরা। থাকে, আর একটা দিন কোনো মতে কেটে যাবে ঠিক। সকাল পেরিয়ে সন্ধে ঘনিয়ে এসছে। ওরা ফিরবে এখনই। রাত্রে নীলিমা রান্না করতে পারেনি, তাই রেস্তোরাঁ থেকে এসছে খাবার। খাবারটা আজ একটু বেশি ঝাল ছিল। শিনু মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে। তার চোখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সে এমন কিছু দেখতে পাচ্ছে যা সাধারণত দেখা উচিত নয়। দেখলেই সারা শরীরটা হয়তো হিম শীতল হয়ে পড়ে। আজকে সে আর চেঁচিয়ে উঠছে না, এক কোণে চুপ করে বসে আছে। মাংসের হাড়গুলো ঠিক তেমনভাবেই পড়ে আছে। রাত তখন 9:45। আকাশ ফোনে কার সাথে একটা কথা বলছে। নীলিমা ব্যাগ গোছাচ্ছে। কালই তারা পাশের ফ্ল্যাটে উঠবে। এখানে আর থাকা যাচ্ছে না। হঠাৎ পাশের সেই ঘরে কিছু একটা সরার শব্দ হচ্ছে। 4 জনের লক্ষ্য গেল খোলা দরজা দিয়ে পাশের ঘরের দরজায়। সেটা এখন বন্ধ করা আছে। নীলিমা নিজে হাতে তা করেছে। শিনু আবার হুঙ্কার দিতে শুরু করল। আস্তে আস্তে শব্দটা বন্ধ হয়ে গেল। রাহুল নিজের কাকির হাত চাপটে ধরেছে। তার পায়ের কাছে বসে আছে শিনু। সে এখনো হুঙ্কার দিচ্ছে। হঠাৎ করেই সবকিছু এক নিমেষে চুপ। কোথাও একটা শব্দ হচ্ছে বারবার। পরের মুহূর্তে ওরা বুঝতে পারল সেটা কোথা থেকে আসছে। ওই ঘরের দরজার ওপারে কেউ যেন খুব ধীরে ধীরে কিছু শক্ত দিয়ে টোকা মারছে দেওয়ালে। চারিপাশ তখন নিস্তব্ধ হয়ে পড়েছে। শুধু ওই একটি শব্দ হয়ে চলেছে ক্রমাগত। প্রতিবার সেই শব্দের সাথে তাদের বুকে যেন ধাক্কা দিচ্ছে কেউ। ধীরে ধীরে ওই শব্দটাও বন্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে আছে চারপাশ। ওদের মনে হতে লাগলো যেন ওদের সাথে গোটা পৃথিবী এখন থেমে গেছে। ঘড়ির টিকটিক শব্দ পাওয়া যাচ্ছে না। নীলিমা ওপরে ঘড়ির দিকে তাকালো। এ কি, ঘড়িতে এখনো 9:45 বেঁচে আছে, কিন্তু সেকেন্ডের কাঁটা তো নড়ছে। তবে এটা কি করে সম্ভব? আকাশের মোবাইলটা নিজের হাতে তুলে নিয়ে সেটা অন করলো সে। এখানেও 9:45। অনেকক্ষণ মোবাইলটা সে নিজের হাতে ধরে রইল। কই, 1 মিনিটও তো বাড়ছে না। এটা কি হচ্ছে? হঠাৎ সামনে কিছু একটা নড়ার শব্দ হতে লাগলো। ও ঘরের দরজার ছিটকিনিটা কোনো অদৃশ্য হাত যেন খুলে দিচ্ছে আস্তে আস্তে। দরজাটা খুলতেই কে যেন সেটাকে একটু ঠেলল। ফাঁক দিয়ে ও ঘরের জমাট বাঁধা অন্ধকার যেন তাদের দিকে তাকাতে লাগলো। নীলিমার সারা শরীর শুকিয়ে এলো এবার। তার স্পষ্ট মনে আছে দরজা বন্ধ করার আগে সে আলো জ্বালিয়ে এসেছিল ঘরে। তবে সেটা বন্ধ করলো কে? লোডশেডিং? লোডশেডিং কি শুধু একটা ঘরে হয়? না, এ কি দুটো আলো যেন জ্বলছে ওই ফাঁক দিয়ে। আকাশকে জাপটে ধরল সে। দেখল তারও একই অবস্থা। কুকুরটা ঘেউ ঘেউ করতে লাগলো আবার। তার স্বরে যেন অতীব ক্রোধ এবার। কুকুররা নাকি অনেক কিছু দেখতে পায়। রাহুলের চোখে যেন আতঙ্কের মেঘ জমা হয়েছে।
সেও কি কিছু দেখতে পাচ্ছে? বাচ্চারাও নাকি অনেক কিছু দেখতে পায়। কে কে ওখানে বলুন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কে ওখানে? আকাশ নিজের ফোনে পুলিশের নম্বর ডায়াল করতে পারছে না। ফোন অনেক আগে সুইচ অফ হয়ে গেছে। অনেকবার সে খোলার চেষ্টা করলো, কিন্তু না, ফোন আর খুলল না। তার সারা শরীর যেন শিউরে উঠছে। সে কি করবে কি না করবে কিচ্ছু বুঝতে পারছে না। আস্তে আস্তে দরজার ফাঁকটা বেড়ে চলেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওদের। কুকুরটাও আর কিছু করছে না, সেও যেন নিস্তেজ হয়ে গেছে। সে সরে এসেছে রাহুলের দিকে। হঠাৎ টিউবলাইটটা নিভে গেল। ঘরের মধ্যে এখন অন্ধকার। পাশের জানলা দিয়ে ল্যাম্পপোস্টের আলো ঢুকে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। অর্থাৎ লোডশেডিং শুধু তাদের বাড়িতেই হয়েছে, অথবা করা হয়েছে। সাপের মতন ফিসফিস শব্দ করছে কেউ খুব পাশ থেকে। শিনু যেন কেমন একটা করছে। মা মা তুমি তুমি এখানে কি করছো? হঠাৎ করেই রাহুল বলে উঠল। নীলিমা অন্ধকারেও রাহুলের হাত চেপে ধরেছে। এই রাহুল, কি সব বলছিস? তোর মা এখানে কি করে আসবে? তোর মা তো... নীলিমা অনেক কষ্টের পর কথাটা বলল। দরজার ঠিক পাশে রাখা চেয়ারটা একটু নড়ে উঠল না। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? কি রে রাহুল, কি কি ভুলভাল বকছিস তুই? তোর মা এখানে কি করে আসবে? নীলিমার মতন আকাশের গলাতেও যেন একটা অজানা আতঙ্ক। আরে আরে বিশ্বাস করো, ওই তো মা আমাদের দিকে এগিয়ে আসছে। ওই তো মা তোমার দিকে যাচ্ছে কাকি। ও মা তুমি এখানে কি করে এলে এখন? নীলিমা এবার চেঁচিয়ে উঠল ভয়ে। না না, এসব তুই কি বলছিস? রাহুল, তুই চুপ কর। রাহুলকে টেনে নিজের স্বামীর কাছে সরে এলো সে। তার সারা শরীর যেন কাঁপছে। কুকুরটাও যেন তাদের পায়ের কাছে জড়িয়ে বসে আছে ভয়ে। রাহুল ডান দিকে যাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলো। কুকুরটা যেন গলা ফাটিয়ে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে এখন। রাহুল পাশের টেবিলটার সামনে গিয়ে এখন দাঁড়িয়ে। কাকি চলে এসো এদিকে। কাকি চলে এসো এদিকে, তাড়াতাড়ি চলে এসো। আসো এই কালো ছায়াটা বিছানার উপরে পড়েছে। শিনু এতক্ষণে বিছানা ছেড়ে রাহুলের পায়ের কাছে চলে এসছে। রাহুল ছুটে তাদেরকে টেনে আনতে যাবে, এমন সময় স্পষ্ট বোঝা গেল যেন কেউ তাকে ধরে রেখেছে পেছন থেকে। তাদের কাছে আসতে দিচ্ছে না সে। নীলিমা ও আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তারা কালো কিছু অথবা রাহুলের মা কাউকেই দেখতে পাচ্ছে না। তাদের সামনে এখন অন্ধকার ছড়িয়ে পড়েছে মধ্যরাতের মতন। নীলিমা স্পষ্ট দেখল যে সে অন্ধকার, রাহুল, আকাশ আর শিনু ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। তবে রাহুল কি বলছে এগুলো? তারা যেন উঠতেও পারছে না বিছানা থেকে। মাকড়সার জালের মতন কিছুতে যেন তারা আটকে পড়েছে। দুজনের শরীর যেন অবশ হয়ে আসছে। তাও তারা প্রাণপণে চেষ্টা করতে লাগলো নিজেদেরকে বাঁচানোর জন্য। আকাশের তীব্র আর্তনাদ গোটা ঘরটাকে যেন ছিঁড়ে দিতে লাগলো, এবং ঠিক তারপরেই নীলিমার আর্তনাদ। শূন্য থেকে কেউ যেন তাদের সারা শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে। যন্ত্রণায় চিৎকার করছে দুজন। শিনুও জোরে জোরে ডাকছে তাদের উদ্দেশ্যে। সে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। বাচ্চা ও কুকুর সত্যিই দেখতে পায়। দুজনের গায়ে যেন অদৃশ্য কেউ ধারালো কিছু দিয়ে ছিঁড়ে দিচ্ছে। ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তাদের সারাটা শরীর। পুরুষ ও স্ত্রীর আর্তনাদে ঘরটা যেন নরক সমান হয়ে উঠেছে। রাহুলকে যেন ধরে রেখেছে কেউ পিছন থেকে শক্ত করে। আকাশ ততক্ষণে লুটিয়ে পড়েছে যন্ত্রণায়। সে যেন মাংস পিণ্ডে পরিণত হয়েছে এখন। রক্তে বিছানা ভরে যাচ্ছে। এখন শুধু নীলিমার মৃত্যু যন্ত্রণার আর্তনাদ ঘরে গর্জে উঠছে। তার হাত পা
দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অসহ্য সে যন্ত্রণা। নীলিমা ওই তীব্র যন্ত্রণায় দেখতে পেল রাহুলের ঠিক মাথার ওপরে দুটো লাল বর্ণের তীব্র রশ্মি। সেই রশ্মি যেন অতি অলৌকিক। আস্তে আস্তে সেটা দরজার কাছে সরে এলো। রাহুলকে যেন টেনে নিয়ে যাচ্ছে সেই রশ্মিটা। এরপর আর কিছুই শোনা গেল না। অন্ধকারের মধ্যে দিয়ে রাহুলকে সেই দুই রশ্মি হাত ধরে বাইরে নিয়ে গেল। তাকে যেন এই ঘরে রাখা ঠিক হবে না। শিনুও কিছুক্ষণ হুঙ্কার দিয়ে তারপর সেও পিছু নিল রাহুলের। তার লেজ নড়ছে এখন আনন্দের ছন্দে, ঠিক যেমন একটা কুকুর তার প্রভুকে দেখলে করে, এক সন্তান তার মাকে দেখলে করে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের আলো জ্বলে উঠল। না, আর কোনো চিৎকার আর্তনাদ শোনা যাচ্ছে না। বিছানার ওপরে একটি বৃহৎ মাংসের স্তূপ পড়ে আছে। রক্তে বিছানা ভেসে যাচ্ছে। বিছানাটা দেখলে মনে হয় স্বয়ং মৃত্যুদূত এসে এখানে নিজে কাউকে তীব্র অসহ্য যন্ত্রণা দিয়ে মৃত্যু প্রদান করেছে। এখন সকাল 9টা বাজে। রাস্তায় শোরগোল পড়ে গেছে। সবার মধ্যেই কি যেন একটা কোলাহল চলছে। বিখ্যাত ব্যবসায়ী নীলিমা চৌধুরী ও তার স্বামী আকাশ চৌধুরীর বীভৎস বিকৃত দেহ উদ্ধার করা হচ্ছে প্রকাশ সেনের বাড়ি থেকে। সে হলো তাদের প্রিয় বন্ধু এবং তাদের বিশ্বস্ত কর্মচারী। স্বামী স্ত্রীর বিরাট বড় ব্যবসা সুদের, তবে বাজারে অনেক দুর্নাম আছে তাদের। বেআইনি কার্যকলাপে আইনের খাতায় তাদের নাম তোলা আছে অনেকবার। তবুও অর্থনৈতিক ও যশের কারণে তারা প্রতিবার ছাড়া পেয়ে গেছে। আকাশ চৌধুরীর একমাত্র দাদা অরিন্দম চৌধুরী এক ওষুধ কোম্পানির মালিক। তার স্ত্রী শিবানী চৌধুরী ইংরেজির অধ্যাপক। 1 মাস আগে নিজের দাদা ও বৌদিকে নিয়ে ঘুরতে বেড়ানোর সময় ওই দুজনে নাকি কোথাও নিখোঁজ হয়ে যায়। আকাশ ফিরে সেটা সবাইকে জানায়। তারা হোটেল থেকে কোথাও উধাও হয়ে যায়। পরে আবার সে রটিয়ে দেয় তারা নাকি খাদে পড়ে মারা গেছে, তবে দেহ পাওয়া যায়নি। তবে অনেকে সন্দেহ করেছিল যে সেই তার দাদা বৌদিকে হত্যা করেছে এবং নীলিমা সেই কাজে তাকে সাহায্য করেছে। এর কারণ হলো এমন অনেক পরিবারকে শেষ করে তাদের সম্পত্তি আত্মসাৎ করেছে এই দুই দম্পতি। 7 বছরের রাহুল চৌধুরী ছিল তাদের একটি মাত্র ছেলে। তাকেও মারার উদ্দেশ্যে ওই দুই দম্পতি এসেছিল কলকাতার এই বাড়িতে। অর্থের লোভ মানুষকে নরকবাসী বানিয়ে ফেলে রামু, বুঝলে? অর্থের লোভ, মহালোভ, খুব বাজে লোভ। ইন্সপেক্টর অমিত নিজের জুনিয়রকে কথাটি বলতে বলতে লোক দিয়ে বিকৃত দুটো দেহ বাড়ির বাইরে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন। খোঁজ করতে আরও দুটো দেহ পাওয়া যায়। যে ঘরে এই রক্তাক্ত দৃশ্য হয়েছিল তার ঠিক উল্টো দিকের ঘর ভেঙে উদ্ধার করা হয় এই দুটো দেহ। বিছানার নিচে প্লাস্টিকে মুড়িয়ে রাখা বিকৃত অরিন্দম এবং শিবানী চৌধুরীর দেহ। দু ঘরেই আলো তখনও জ্বলছিল। প্রকাশ সেনকে গ্রেফতার করা হয়েছে, তবে সে নাকি প্রতিবারই বলেছে যে সে কিছুই জানে না। 3rd ডিগ্রি দিলে ব্যাটা সব কিছু বলবে। কিন্তু স্যার, রাহুল চৌধুরীর খোঁজ তো পেলাম না। ওরা কি ওকে মেরে ফেলেছে নাকি? তবে বাড়িটা ও 4-5টা তল্লাশি করেও কোনো বাচ্চার খোঁজ কিন্তু পায়নি। তারপরে প্রকাশবাবু বলছে যে সে নাকি দেখেছে একটা কুকুরও তাদের সঙ্গে ছিল। তা স্যার, মানে দুজনে গেল কোথায়? কথাটা শুনে ইন্সপেক্টর অমিতের কপালে চিন্তার রেখা জমাট হতে লাগলো। সত্যিই তো, কোথাও খোঁজ করে পাওয়া গেল না ওদের। গেল কোথায় ওই বাচ্চা আর কুকুরটা? শুনছিলে আজকের গল্প
শঙ্কর চক্রবর্তীর লেখা বাচ্চা ও কুকুর দেখতে পায়। গল্পের পোস্টার ডিজাইন শঙ্কদা, গল্প পাঠে সৌমেনদা, ইরাবতীদি, আর্য এবং আমি আর্য সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আর্য সৃজন সাইনিং অফ।